আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম স্টোরিজ ফ্রম এ ব্লু ভিট্রিয়াল চ্যানেলে। আজকের এই ভিডিওতে আপনারা শুনবেন হারুকি মুরাগামি বিখ্যাত উপন্যাস নরওয়েজিয়ান উডের ষষ্ঠ পর্বের তৃতীয় অংশ। তৃতীয় অংশই হলো ষষ্ঠ পর্বের শেষ অংশ। তো এর আগের অংশ অর্থাৎ 6.2 পর্ব যেটা ছিল সেখানে কি হয়েছিল সেটা একটু বলে নেওয়া যাক। তো 6.2-এ দেখি যে নাওকো হচ্ছে কাজে যায়। তা কয়েক মিনিটের জন্য ওয়াতানাবের সঙ্গে দেখা করে এবং শেষে দেখা যায় রেইকো এবং নাওকো ফিরে আসে। ওয়াতানাবে রুমে বসেছিল। তো এরপর তারা হচ্ছে মিলে অনেক গল্প করে। তো সেই মাঝেই তারা হচ্ছে ব্র্যান্ডি, কফি অর্থাৎ বিভিন্ন ড্রিঙ্কস খায় এবং সাথে সাথে রেইকো কিন্তু গিটারে বাজায়, গান বাজায় অনেকগুলা। তো গান বাজায় এবং তারা সময়টা উপভোগ করে গল্প করার মধ্য দিয়ে। তো তারা বিভিন্ন কথা বললে তবে হচ্ছে অতীতের কথাগুলো বেশি উঠে আসে সেখানে। তো সেই জন্মদিনে অর্থাৎ নাওকোর জন্মদিনে ওয়াতানাবে এবং তার মধ্যে যেই ঘটনাটা হয়, যে শারীরিক সম্পর্কটা, তো সেটার ঘটনাটা নিয়ে এখানে কথা আসে এবং যেটা তাদের মধ্যে একটা মানে না বলা কিন্তু নিষিদ্ধ একটা নিয়ম ছিল যে কিজুকে নিয়ে কোনো কথা বলা যাবে না, সেই নিয়মটা কিন্তু ফাইনালি তারা ভঙ্গ করে। তো তারা হচ্ছে কিজুকেকে নিয়ে কথা বলে অনেক, কিজুকির সঙ্গে নাওকোর সম্পর্কটা কেমন ছিল এবং সেই ব্যাপারে নিয়ে নাওকো অনেক কথা বলে। কিন্তু হঠাৎ করে দেখা যায় এরকম এদের মধ্যে কথা চলতে চলতে নাওকোর হচ্ছে কান্না পায়, প্রচণ্ড কান্নায় ভেঙে পড়ে সে এবং সে ভয়ঙ্কর রকমের ডিপ্রেসড হয়ে যায়। তো এই সময়টা রেইকো এবং ওয়াতানাবে হচ্ছে বুঝতে পারে যে তার একটু সময় প্রয়োজন। এই কারণে তারা দুইজন অর্থাৎ রেইকো এবং ওয়াতানাবে নাওকোকে রুমে রেখে তারা বাইরে বের হয়ে যায়, তার রুম ছেড়ে চলে যায়। কিছুক্ষণ হাঁটাহাঁটি করে ওরা। তো এই সময় রেইকো তার জীবন সম্পর্কে বলতে থাকে। রেইকো বলে তার জীবনে কীভাবে বিভিন্ন সময় ডাউনফল নেমে আসে, হঠাৎ করে সব কিছু অন্ধকার হয়ে যায় এবং সে দিশেহারা হয়ে পড়ে। রেইকো এটাও জানায় যে তার এইসব ডাউনফলের কারণে কিন্তু তাকে জীবনে 2বারের মতো মানসিক হাসপাতালে যেতে হয়েছে। তো এখানে একটা সময় দেখা যায় তা এই ডাউনফলগুলোর মধ্যে কয়েকটা হচ্ছে বিশেষভাবে উল্লেখযোগ্য। তার মধ্যে আছে যে পিয়ানো বাজাতে বাজাতে হঠাৎ করে রেইকো লক্ষ্য করে যে তার হচ্ছে আঙুল অবশ হয়ে গেছে। তো সেই কারণে তার যে ড্রিম ছিল, যেটা তার একেবারে স্বপ্ন, যে সে একজন ব্যান্ড মিউজিক দলের হচ্ছে এরকম পিয়ানিস্ট হবে এরকম আর কি, তো সেই স্বপ্নটা সে হারায় ফেলে। সে আর সেটা অ্যাচিভ করার কোনো সম্ভাবনা থাকে না, কারণ তার হাত অবশ হয়ে যায়। তো এরপর সে একটা পিয়ানো টিচার হয়ে যায়, পিয়ানো লেসন্স দেয় এবং দেখা যায় যে একটা মেয়ে, বাচ্চা 13 বছরের মেয়ে, তাকে হচ্ছে পিয়ানো লেসন্স দেওয়ার হচ্ছে তার টিচারের সে চাকরি পাইছে আর কি। তো সেই এই পর্বে আপনারা দেখবেন সে মেয়েটা কিভাবে রেইকোর জীবনে একটা মানে কলঙ্ক নামায় আনে। এরপর হচ্ছে আমরা আরও ঘটনার মধ্যে জানতে পারি যে রেইকোর হাজব্যান্ড সম্পর্কে। রেইকো তার হাজব্যান্ডের সম্পর্কে অনেক ভালো ভালো কথা বলে, যে সে কতটা সেফ ফিল করে, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু রেইকো তার হাজব্যান্ডকেও ডিভোর্স দিয়ে দেয়, যেটা কিনা এই পর্বে আমরা শুনবো। এরপর রেইকো এবং ওয়াতানাবের মধ্যে কথা বলার শেষ হয়ে গেলে তারা আবার ফিরে আসে এবং দেখা যায় যে নাওকো কিন্তু সুস্থ, অর্থাৎ বাই দিস টাইম হচ্ছে নাওকো নিজেকে স্বাভাবিক করে নিতে পারছে। এরপর হচ্ছে তারা আবার ওই বিয়ার টিয়ার কফি এগুলো নিয়ে বসে গান করে এবং হচ্ছে গল্প করতে থাকে। তো তারা আবার হচ্ছে সেই পুরাতন দিনের স্মৃতি কথাগুলা নিয়ে আসে এবং শেষে দেখা যায় যে দুজন ঘুমাতে যাবে, সবাই মিলে ঘুমাতে যাবে। এখন শেষে রেইকো বলে যে পরের দিনের যে দুপুরের রুটিনটা সেখানে একটু পরিবর্তন আনছে সে, এবং সেই রুটিনে হচ্ছে তারা 3জন মিলে ঘুরতে বেড়াতে যাবে। তো এইভাবেই হচ্ছে 6.2 অংশ আমরা শেষ করছি। তো আজকে হচ্ছে 6.3 পর্ব আপনারা শুনবেন। তাহলে বেশি কথা না বাড়িয়ে শুরু করে দিই আজকের পর্ব। ওরা দাঁত ব্রাশ করে বেডরুমে ফিরে গেল। আমি এক ঢোক ব্র্যান্ডি খেয়ে সোফার মধ্যে শুয়ে পড়লাম। সকাল থেকে রাত পর্যন্ত যা যা হলো সেগুলো নিয়ে ভাবছিলাম। কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়লাম। স্বপ্নে দেখলাম একটা বন, সারি সারি উইলো গাছ, হালকা বাতাস বইছে, কিন্তু সেই বাতাসে উইলোর ডাল নড়ছিল না। আমি অবাক হয়ে এটা নিয়ে ভাবছিলাম, আর তখন দেখলাম সবগুলো গাছের ডালে সব ছোট ছোট পাখি বসা, তাদের ওজনে ডালগুলো নড়ছে না। আমি একটা কাঠি তুলে গাছের ডালে বাড়ি মারলাম, যেন পাখিগুলো উড়ে যায় আর ডালগুলো নড়তে পারে। কিন্তু তারা উড়ে গেল না, তার বদলে তারা মরে গিয়ে একেবারে এক মাটিতে আছড়ে পড়ল।
যখন চোখ খুললাম মনে হলো স্বপ্ন তখনও শেষ হয়নি। চাঁদের আলোতে ঘর তখনও একই রকম আলোকিত হয়ে আছে। চট করে উঠে বসলাম। মাটিতে পড়ে যাওয়া পাখিগুলোকে খুঁজতে লাগলাম। আশপাশে অবশ্য কিছুই ছিল না। তার বদলে দেখলাম নাউকো জানালার পাশে দাঁড়িয়ে আছে। সে একটা নীল রঙের টাইট গাউন পরা, চুলের একটা পাশে যথারীতি ক্লিপ লাগানো। তার সুন্দর মুখের উপর এক ফালি চাঁদের আলো পড়ছিল। নাউকো বরফের মতো অনড় হয়ে দাঁড়িয়েছিল, যেন চন্দ্রাহত। চাঁদের আকর্ষণে আটকে গেছে, নড়তে পারছে না। খুব তেষ্টা পেয়ে গেল। আমি এক ঢোক দিলাম। নীরবে রাতে সে ঢোক গেলার শব্দে বেশ বেমানান শোনালো। নাউকো আমার দিকে ফিরে তাকালো। তারপর বাতাসে প্রায় ভাসতে ভাসতে আমার কাছে এগিয়ে এলো। বালিশের কাছে এসে বসলো সে। চোখ স্থির করে আমার দিকে তাকালো। আমিও তাকালাম। ওর চোখে কোনো ভাষা খুঁজে পেলাম না। চোখগুলোর ভেতর দিয়ে যেন একটা রাস্তা চলে গেছে, যেন সেই রাস্তা দিয়ে হেঁটে অন্য কোনো জগতে প্রবেশ করা যাবে। আমি গভীরভাবে তাকালাম। আমাদের দুজনের মধ্যে দূরত্ব হয়তো 10 ইঞ্চিও ছিল না, কিন্তু মনে হচ্ছিল ও আর আমার থেকে আলোকবর্ষ দূরে বসে আছে। হাত বাড়িয়ে নাউকোকে ছোঁয়ার চেষ্টা করলাম, কিন্তু সে পিছিয়ে গেল, উঠে দাঁড়ালো। তার ঠোঁট কাঁপছিল একটু একটু। সে আস্তে আস্তে তার গাউনের বোতাম খুলতে শুরু করলো। আমার মনে হচ্ছিল স্বপ্নটা তখনও চলছে। তার সুন্দর লম্বা লম্বা আঙুল দিয়ে আস্তে আস্তে উপর থেকে শুরু করে একটার পর একটা বোতাম খুলে ফেলল। গাউনটা কাঁধ থেকে সরিয়ে খসে পড়তে দিল। অন্ধকারে ঝরে ফেলল। গাউনের নিচে আর কিছু ছিল না, সম্পূর্ণ নগ্ন। কানায় কানায় পূর্ণতার দেহ। কামনা চকচক করছে, ডাকছে। নগ্ন দেহ যেন চাঁদের আলোতে একটু গোসল করে নিচ্ছে। তার সুগঠিত গোলাকার স্তন, ছোট ছোট পিঙ্ক নিপল, কোমরের ভাঁজ, গভীর নাভি, ছোট তরমুজের মতো নিতম্ব, আর দুই উরুর মাঝে হালকা চুলের আভাস। সব কিছু মিলে চাঁদের আলোতে এক বুনো উল্লাস করছে। কি নিখুঁত একটা শরীর, মনে মনে ভাবলাম। কবে নাউকোর শরীর এরকম নিখুঁত হলো? গত বছরের জন্মদিনে যখন ওকে দেখেছিলাম তখন তো এমন ছিল না। সে রাতের সঙ্গে এ রাতের কোনো মিলই নেই। আমার সামনে যে নগ্নদেহ দাঁড়িয়ে আছে তা পুরোপুরি একজন নারীর। কিশোরী দেহের অপরিপক্ক ব্যাপারটি নেই আর। আমি বিস্মিত হয়ে দেখলাম, বুক থেকে নিতম্ব পর্যন্ত কি দারুণ সুগঠিত বাঁক। নিঃশ্বাসের তালে তালে তার মেদহীন পেট উঠছে আর নামছে। প্রায় 5 মিনিটের মতো এভাবে দাঁড়িয়ে রইল সে। তারপর গাউন দিয়ে শরীরটা আবার ঢেকে বোতাম লাগিয়ে দিল। শেষ বোতামটা লাগানো হতেই আবার যেন ভেসে ভেসে তার রুমের দিকে উড়ে গেল। শব্দহীনভাবে দরজা খুলে ভেতরে অদৃশ্য হয়ে গেল। আমি কতক্ষণ ওভাবে বসেছিলাম জানি না। একটা সময় মনে হলো বিছানা ছেড়ে ওঠার কথা। মেঝে থেকে হাত ঘড়ি খুলে নিলাম। চাঁদের আলোয় সময়টা দেখলাম, 3:40। উঠে রান্নাঘরে গেলাম। 1 গ্লাস পানি খেলাম। তারপর আবার সোফায় ফিরে এলাম। কিন্তু সকাল হওয়ার আগে আর ঘুম এলো না। আমি ঝিম মেরে চোখ বন্ধ করেছিলাম। না ঘুম, না জেগে থাকা। কানের কাছে এসে ফিসফিস করে রেইকো বলল, উঠে ফেলো, সকাল হয়ে গেছে। নাউকো রান্নাঘরে নাস্তা বানাচ্ছিল। আমার দিকে তাকিয়ে হেসে বলল, গুড মর্নিং। গুড মর্নিং, আমি উত্তর দিলাম। দাঁড়িয়ে দাঁড়িয়ে নাউকোর কাজ দেখতে লাগলাম। সে গুনগুন করতে করতে পানি গরম করলো, ব্রেড স্লাইস করলো। তার হাবভাবে গতকালের রাতে ঘটে যাওয়া আশ্চর্য ঘটনার কোনো চিহ্নই দেখতে পেলাম না। চোখ দুটো ইটের ভাটা বানিয়ে রেখেছে দেখছি। লাল হয়ে আছে কেন? কফি ঢালতে ঢালতে নাউকো জিজ্ঞেস করলো, সব ঠিক আছে তো? শেষ রাতের দিকে একটু ঘুম ভেঙে গিয়েছিল, তারপর আর ঘুম আসেনি, বললাম আমি। নতুন জায়গায় এরকমই হয় মাঝে মাঝে। হুম, আমার সেটা হয় না। আমি বোধহয় জোরে নাক ডাকছিলাম, এজন্য ওয়াতানাবের ঘুম ভেঙে গেছে, রেইকো বলল। আরে ধুর, সেরকম কিছু না, বললাম আমি। আমার মনে হয় তুমি ভদ্রতা করে বলছো। আমি হাসলাম। প্রথমে ভেবেছিলাম নাউকো গত রাতের বিষয়টা রেইকোর সামনে পাশ কাটিয়ে যাচ্ছে, কিন্তু পরে আমার ভুল ভাঙল। রেইকো একটা সময় রুম থেকে বেরিয়ে গেল, কিন্তু তখনও গত রাতের কোনো প্রসঙ্গ আমাদের সামনে এলো না। আমি নাউকোকে জিজ্ঞেস করলাম, তোমার ঘুম কেমন হয়েছে? মরার মতো, সহজ উত্তর দিল সে। কিন্তু তুমি আমাকে বলো তো ওয়াতানাবে, তুমি এভাবে চোরের মতো করে আমার দিকে তাকাচ্ছ কেন? মনে হয় নতুন করে প্রেমে পড়েছি। নাস্তার পর রেইকো বলল, সে আর নাউকো যাবে পাখিদের খাওয়াতে। আমিও ওদের সঙ্গে যেতে চাইলাম। তারা তাদের ঘরের পোশাকটা বদলে জিন্স আর শর্ট পরে নিল, সঙ্গে রাবারের বুট।
বার্ড হাউসটা টেনিস কোর্টের পেছনে। সেখানে মুরগি, কবুতর থেকে শুরু করে ময়ূর, টিয়া, কাকাতুয়া সব আছে। পাশে একটা স্ট্রবেরি বাগান আর কিছু বেঞ্চ। ফুলের বাগানে কসমস ফুল হাসছে। 40-এর মতো বয়সের দুজন লোক রাস্তা থেকে ঝাড়া পাতা কুড়িয়েছিল এবং একটি ময়লার ঝুড়িতে ফেলছিল। একজন মহিলা হেঁটে যেতে যেতে আমাদের গুড মর্নিং জানালো। একটা ব্যাগে পাখিদের খাবার আর হোস পাইপ নিয়ে ওরা দুজন ঢুকলো ছাউনির ভেতর। নাওকো পাইপটা কলে লাগিয়ে পানি চালিয়ে দিল। ওরা দুজনে মিলে খাঁচার ময়লা ঘষে ঘষে পরিষ্কার করছিল। সূর্যের আলোয় পানি ছিটকে ঝলমল করে উঠল। ময়ূরের দল এক কোণায় সরে গেল পানিটার ছিটা এড়াতে। একটা টার্কি মাথা উঁচু করে আমাকে দেখল কিছুক্ষণ। তাকে দেখে একটা খামখেয়ালি বুড়ো মনে হচ্ছিল। খাবার দিতেই দৌড় দিয়ে টার্কিটা ছুটে এলো। ফিডারে মুখ ডুবিয়ে খেতে শুরু করলো। রিকো শেষ দিয়ে একটা সুর তুলল। মাঝারি সাইজের একটা ভিনাইল ব্যাগে সমস্ত নোংরা ভরে ব্যাগের মুখটা বাঁধল। জিনিসপত্র আর খাবারের ব্যাগ ছাউনির বাইরে নিয়ে যেতে আমি ওদের সাহায্য করলাম। অ্যাপার্টমেন্টে ফিরে আসার পর ওরা রাবারের বুট বদলে টেনিস শু পরে নিল। রিকো বলল, আমরা ফার্মের দিকে যাব। তোমার ওখানে গিয়ে কাজ নেই, একদম মজা পাবে না। আমরা ওখানে গ্রুপে কাজ করি, তোমাকে সেভাবে সময় দেওয়া হবে না, শুধু শুধু বোর হবে তুমি। তার চেয়ে বরং রুমে বসে পড়াশোনা করো। কি একটা পরীক্ষা যেন আছে তোমার পরশুদিন, ওটা পড়ো। বললাম, ঠিক আছে, চেষ্টা করো একটু তাড়াতাড়ি ফিরে আসতে। চেষ্টা করব। যদি কোনো কারণে একটু দেরি হয়ে যায় তুমি আরেকটা কাজ অবশ্য করতে পারবে। কি? আমাদের নোংরা আন্ডারওয়্যারগুলো সিঙ্কের নিচে রাখা আছে, তুমি ওগুলো ধুয়ে ফেলতে পারো, অবসরটা ভালো কাটবে। মজা করো না আমার সঙ্গে, আমি বললাম। তোমার মতো সুইট একটা ছেলের সঙ্গে মজা করবো না তো তার সঙ্গে করবো বলো? নাওকো, তুমি বলো, ও সুইট না অনেক? অনেক। নাওকো হাসতে হাসতে বলল, ঠিক আছে, বুঝতে পেরেছি। এখন তোমরা তোমাদের কাজে যাও, আমি বরং বই নিয়ে বসি। দীর্ঘশ্বাস ফেলে বললাম আমি। হ্যাঁ, একদম লক্ষ্মী ছেলের মতো কোমর বেঁধে পড়ো, ঠিক মতো পড়বে কিন্তু। ফিরে এসে তোমার পড়া ধরবো, সব মুখস্থ বলতে হবে। ওরা দুজন হেসে কথা বলতে বলতে বেরিয়ে গেল। আমি একটা নীল কাটার জোগাড় করে ভালো করে হাতের পায়ের নখটা কাটলাম। তারপর বাথরুমে গিয়ে হাত মুখ পানি দিলাম। দুটো মেয়ে বাথরুমটা ব্যবহার করলেও ভেতরে জিনিসপত্র একদম সাধারণ, মেয়েলি কিছুই নেই। সামান্য কিছু ময়শ্চারাইজার আর সানব্লক ক্রিম, ব্যাস। জানালা দিয়ে সূর্যের আলো এসে পড়ছিল। আমি কিচেন টেবিলে বসে গ্রামার চার্ট মুখস্থ করার চেষ্টা শুরু করলাম। যত পড়ছিলাম ততই মনে হচ্ছিল আমার থেকে জার্মান ক্রিয়াপদগুলো অনেক দূরে সরে যাচ্ছে। 11:30টার দিকে ওরা ফিরে এলো অ্যাপার্টমেন্টে। গোসল করে নতুন কাপড় চোপড় পরে নিলাম আমরা। 3জন মিলে ডাইনিংয়ে গেলাম লাঞ্চ করতে। তারপর হেঁটে গেলাম মেইন গেটের দিকে। গার্ড হাউসে একজন লোক ডিউটিতে ছিল। সে তার ডেস্কে বসে লাঞ্চ করছিল। ডাইনিংয়ের আমরা যেসব খাবার খেয়েছি সেগুলোই খাচ্ছে। কাছে যেতেই সে আমাদের দিকে তাকিয়ে হাত নাড়ল। রেইকো জানালো আমরা ঘন্টা 3-এর জন্য বাইরে ঘুরতে যাচ্ছি, অনুমতি নেওয়া আছে। দারুণ, সে বলল। আজকের আবহাওয়া কিন্তু চমৎকার। রেইকো রেজিস্ট্রি খাতায় তার আর নাওকোর পুরো নাম, তারিখ আর সময় লিখল। আমরা বেরিয়ে এলাম। রেইকো এলাকার সব কিছু খুব ভালো করে চেনে, তাই সে আমাদের পথ দেখিয়ে নিয়ে চলল। প্রথমে রেইকো, তারপর নাওকো, সবশেষে আমি। নাওকো একটা নীল রঙের জিন্স আর সাদা ব্লাউজ পরেছিল, হাতে জ্যাকেট। তার চুলগুলো কাঁধ পর্যন্ত নেমে এসে এদিক সেদিক ঝুলছে। মাঝে মধ্যেই পেছন ফিরে তাকাচ্ছে, চোখে চোখ পড়লেই হাসছে। রাস্তা বেশ খাড়া উপরের দিকে উঠে গেছে। বেশ খানিকটা ওঠার পর আমার মাথা একটু একটু করে ঘুরতে শুরু করলো, কিন্তু ওদের মধ্যে থামার কোনো লক্ষণই নেই। রিকো চিৎকার করে বলল, আমরা প্রায় পৌঁছে গেছি, একটু তাড়াতাড়ি হাঁটো, কষ্ট হচ্ছে হাঁটতে? হ্যাঁ, একটু কষ্ট তো হচ্ছেই, অনেকদিন হাঁটাহাঁটির অভ্যাস নেই তো, তাকে বললাম আমি। আজগুবি মেয়েদের সঙ্গে বিছায় যাওয়ার অভ্যাস তো ঠিক কী আছে, নাওকো আপন মনে বিড়বিড় করে বলল। আমি কিছু একটা উত্তর দিতে গিয়েও দিলাম না। একটু পর মাথার উপর দিয়ে লাল ঝোঁটে একটা পাখি উড়ে গেল। আমাদের আশপাশের মাঠগুলো ফুলে ভর্তি, সাদা, নীল আর হলুদ রঙের ফুল। বাতাসে প্রচুর মৌমাছি উড়ছিল। আমরা টুকটুক করে এগোচ্ছিলাম। আরও মিনিট 10 চলার পর মোটামুটি একটা সমতল জায়গায় উপস্থিত হলাম। এটাকেই বোধহয় বলা হয় মালভূমি। সেখানে বসে কিছুক্ষণ দম নিয়ে আমরা আবার হাঁটতে শুরু করলাম। লোকজনের কোনো চিহ্ন দেখা গেল না। বিভিন্ন বয়সের কিছু পরিত্যক্ত বাড়ি রয়েছে। বুক সমান উঁচু ঘাস জমে গেছে বাড়িগুলোর উঠোনে। দেয়ালের গর্তে কবুতর বাসা বেঁধেছে।
এই মৃত বাড়িগুলোর রাস্তার দুপাশে রেখে আমরা চলে গেলাম। এখানে কি কেউ থামে না? আমি রেগুকে জিজ্ঞেস করলাম। 7-8 বছর আগে এইসব গ্রামে লোকজন থাকতো, জানালো লেইকো। চাষের জমি ছিল এখানে, কিন্তু জীবন খুব কঠিন এখানে। শীতে বরফ জমে যেত। একটা সময় তারা একে একে সব শহরে চলে গেল। শহরের জীবন অনেক আরামের। মাঝখানে কিছু হিপ্পি এসে থাকার চেষ্টা করলো কিছুদিন, কিন্তু পরে তারাও হাল ছেড়ে দিয়েছে। শীতের সময় এখানে থাকা আসলেই খুব কঠিন। গ্রাম পার হওয়ার পর একটা বড় মাঠ দেখতে পেলাম। ভেতরে কিছু ঘোড়া চড়ছিল, চারদিকে বেড়া দেওয়া। বেড়ার পাশ ধরে আমরা সামনে এগোলাম। একটা বড় কুকুর লেজ নাড়তে নাড়তে দৌড়ে এলো আমাদের দিকে। দুপায়ে ভর দিয়ে দাঁড়িয়ে রেইকোর মুখে শুকলো। নাওকোর আশপাশে কিছুক্ষণ লাফালাফি করলো। খেলার ছলে আমি শীষ দিলে আমার কাছে এসে লম্বা জিভ বের করে আমার হাতটা চেটে দিল। রেইকো তার হ্যান্ডব্যাগ থেকে এক টুকরো চিজ বের করলো। গন্ধ পেয়ে কুকুরটা তার দিকে ছুটে গিয়ে গপ করে সেটা গিলে ফেলল। কুকুরটা আমাদের পথ দেখিয়ে নিয়ে গেল। সামনে একটা ছোট সাদা রঙের বাড়ি। রেইকো জানালো, ওটা একটা কফি হাউস। সামনে খোলা বারান্দা, একটা সাইনবোর্ড ঝুলছে, কফির কাপের মতো কিছু একটা আঁকা। কুকুরটা বারান্দায় উঠে টানটান হয়ে শুয়ে পড়ল। আমরা একটা টেবিলে গিয়ে বসলাম। একটা মেয়ে আমাদের কাছে এগিয়ে এলো। রেগোকে পুরনো বন্ধুর মতো জড়িয়ে ধরল। ও হচ্ছে নাওকোর বন্ধু ওয়াতানাবে, বেড়াতে এসেছে এখানে। রেগো আমাকে পরিচয় করে দিল। মেয়েটা বলল, হাই। আমি তাকে বললাম, হ্যালো। রেগো আর নাওকো ঠান্ডা দুধ অর্ডার করলো আর আমি বিয়ার। মেয়েটাতে কোত্থেকে যেন একটা পুরনো গিটার নিয়ে এলো আর বলল, আজ থেকে তোমাদের সব বিল মাফ করে দিব যদি রেগো বিটলসের একটা গান বাজায়। রেগো হেসে গিটারটা নিল। তারপর আমাকে আর নাওকাকে বলল, তোমরা চাইলে আশেপাশে ঘন্টাখানেকের জন্য ঘুরে আসতে পারো। আমি এখানে বসে রেডিও শুনবার আর মেয়ের সঙ্গে গল্প করব। তোমরা 3টার মধ্যে ফিরে আসবে, কেমন? আমি অবাক হয়ে বললাম, কিন্তু তুমি তো বলেছিলে এখানে কখনো আমরা দুজন একা হতে পারবো না, সবসময় তৃতীয় একজনকে থাকতে হবে। হ্যাঁ বলেছিলাম, সেটাই নিয়ম। কিন্তু জানো তো, সব নিয়মের কিছু ফাঁকফোকর বের করে ফেলা যায়। জাহান্নামে যাক সব নিয়ম। আমি তো তোমাদের দেখে রাখার চাকরি নিইনি। আমারও বিশ্রাম দরকার, আর তুমিও সেই টোকিও থেকে এসেছো। নিশ্চয়ই নাওকোর সঙ্গে তোমার ব্যক্তিগত অনেক কথা বলার আছে। ওকে নিয়ে যাও। কথাটা বলে রেইকো গিটার টিউন করা শুরু করলো। চলো যাই, নাওকো উঠে দাঁড়িয়ে বলল। আমি উঠে ওর পেছন পেছন গেলাম। কুকুরটা ঘুম থেকে উঠে আমাদের পেছনে পেছনে এলো কিছু দূর। তারপর আগ্রহ হারিয়ে ফেলে আবার বারান্দায় ফিরে গেল। আমরা একটা সরু পথ দিয়ে হাঁটছিলাম। নাওকো একটু পরপর আমার হাত ধরছিল। সেই পুরনো দিনের মতো লাগছে না, সে বলল, যখন আমরা দুজন মিলে টোকিও চষে বেড়াতাম। দিনগুলো মোটেই পুরনো হয়ে যায়নি, বললাম আমি। মাত্র গত বছরের কথা। এগুলোকে যদি তুমি পুরনো দিন বলতে শুরু করো, তাহলে তো 10 বছর আগের দিনকে বলবে প্রাগৈতিহাসিক। প্রাগৈতিহাসিক বলতেও পারি। সে যাই হোক, গতকাল রাতের ঘটনার জন্য আমি খুব সরি। আমি চমকে উঠলাম। তার মনে নাওকো যেটা করেছিল সেটা ইচ্ছা করেই করেছিল। কিন্তু আমার ভুল ভাঙলো যখন নাওকো আবার কথা বলতে শুরু করলো। সে বলল, আমি আসলে একদম ভেঙে পড়েছিলাম। আমি বুঝতে পারিনি আমার ভেতর এত কিছু জমেছিল। হুট করে সব বেরিয়ে এলো, আর আমি পোকার মতো কাঁদতে লাগলাম। তুমি সেই কত দূর থেকে এসেছো। তোমার সঙ্গে হাসি ঠাট্টা আমোদ ফুর্তিতে সময় কাটাবো, তা না করে শুধু কাঁদলাম। আমার এরকম করা একদমই উচিত হয়নি। তুমি এটা নিয়ে একেবারেই ভেবো না, আমি বললাম। তোমার ভেতরে যেসব কথা জমেছিল সেগুলো বের হয়ে ভালোই হয়েছে। এখন আমি তোমাকে আরও ভালো করে বুঝতে পারবো। ভালো করে বুঝতে পেরে কী বা হবে? কী হবে সেটার কোনো উত্তর নেই। যাদের আমি পছন্দ করি তাদের বুঝতে চাই আমি। আচ্ছা বলো তো, তুমি কি কিজুকিকে পছন্দ করতে, তাই না? অবশ্যই, আমি বললাম। রেইকো? কেন পছন্দ করবো না? অত্যন্ত চমৎকার একটা মানুষ। আমি ঠিক বুঝতে পারছি না, তুমি বেছে বেছে এমন সব মানুষ পছন্দ করো যাদের মাথার নাটবল্টু ঢিলা, কিছু না কিছু মানসিক বিকৃতি আছে। হয়তো আমি তোমাদের সেরকম ভাবি না, এজন্য পছন্দ করি। তোমরা যেটাকে বিকৃতি বলে ভাবছো সেটাকে আমার খুব স্বাভাবিক মনে হয়। হয়তোবা অন্য যাদের তোমাদের স্বাভাবিক মানুষ মনে করো, তাদেরই বরং আমার বিকৃত মানুষ বলে মনে হয়। কিন্তু কিছু সমস্যা তো আমাদের আছেই, আমি সেটা পরিষ্কার বুঝতে পারি। মাঝে মধ্যে রাতে আমার ঘুম ভেঙে যায়, তখন আমার ঘুম হয় ভয় ভয়। মনে হয় আমি কখনোই আর সুস্থ হব না, সারা জীবন এরকম একটা জায়গায় পড়ে থাকবো।
একটা সময় বুড়ো হয়ে যাব, পচে মরবো এখানে। তখন এত ঠান্ডা লাগতে শুরু করে, মনে হয় আমার ভেতরটা বরফ হয়ে গেছে। চারদিকে অন্ধকার হয়ে যায়। অন্ধকারে কিজুকি আমার দিকে হাত বাড়িয়ে দেয়, বলে, কাছে এসো নাওকো, আমাদের না সবসময় একসঙ্গে থাকার কথা ছিল। আমি চুপচাপ হাঁটছিলাম। চারদিকে উঁচু ঘাস, মানুষজনের কোনো চিহ্ন নেই। এগুলো নিয়ে বেশি ভেবো না, দেখি আমার কাছে এসো, বললাম আমি। নাওকো আমার গা ঘেঁষে দাঁড়ালো। আমি ওকে নিয়ে ঘাসের ওপর বসলাম। তারপর ওকে শক্ত করে জড়িয়ে ধরে নরম ঘাসে শুয়ে পড়লাম। চারপাশে লম্বা লম্বা ঘাস আমাদের ঘিরে রাখলো। আকাশের মেঘ ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না। ওর শরীর থরথর করে কাঁপছে। আমরা গভীরভাবে চুমু খেলাম। আমি একটা কথা জানতে চাই তোমার কাছে। নাওকো আমার কানের কাছে এসে ফিসফিস করে বলল। বলো না, বললাম আমি। তুমি কি আমার সঙ্গে আবার শুতে চাও? কেন চাইবো না, অবশ্যই চাই, কিন্তু সেজন্য তো তোমাকে অপেক্ষা করতে হবে। পারবে করতে? অবশ্যই পারবো। আমরা দ্বিতীয়বার যে রকম কাছে আসার আগে আমি নিজের মনটাকে আর একটু গুছিয়ে নিতে চাই। ততদিন কি অপেক্ষা করতে পারবে? অবশ্যই। আর একবার যদি অবশ্যই কথাটা বলো, তোমার মাথা ভেঙে দেব। আমি হাসলাম। নাওকো আমার চোখের দিকে তাকালো, মিটমিট করে হাসলো, বলল, তোমার অবস্থা বেশ খারাপ দেখছি। কীরকম? তুমি আমাকে শক্ত করে জড়িয়ে ধরার পর থেকেই তোমার ওই জিনিসটা আমাকে গুঁতোগুতি করছে, অথচ তুমি মুখে বলেছো অবশ্যই অপেক্ষা করতে পারবে। আমি ওর কপালে টুপ করে একটা চুমু খেলাম। তারপর শরীরের নিচের দিকটা কৌশলে ওর শরীর থেকে একটু দূরে সরলাম। এখন ঠিক আছে? জানতে চাইলাম আমি। নাওকো হেসে বলল, এই সময় তোমার কেমন লাগে? কি কেমন লাগে? না, এই যে তোমার জিনিসটা শক্ত হয়ে গেছে, এটা কি একটা আলোচনা করার মতো বিষয়? আমাদের দুনিয়ায় কি কথা ফুরিয়ে গেছে নাকি? নাওকো আবার হাসলো, বলল, তোমার ওটা শক্ত হয়ে আছে, অথচ তুমি কিছু করতে পারছো না। তোমার কি অনেক বিরক্ত লাগে? পুরো ব্যাপারটা নির্ভর করছে তুমি কিভাবে দেখছো তার উপর। তুমি কি চাও আমি তোমার ওখানে আদর করে দেই? কীভাবে আদর করবে? তোমার হাত দিয়ে? নাওকো কিছু না বলে আমার প্যান্টের চেইন খুলল, আমার শক্ত হয়ে থাকা লিঙ্গর হাতের মুঠোয় পুরে নিল। হাসতে হাসতে বলল, একেবারে গরম হয়ে আছে। তারপর একটু একটু করে সামনে আর পিছনে নাড়তে লাগলো। মাথা ভন ভন করে ঘুরতে শুরু করলো আমার। ওর ব্লাউজ আর ব্রা খুলে ফেললাম। তিরতির করে কাঁপছে ও। আলতো করে চুমু খেলাম। ও চোখ বন্ধ করে উত্তেজিতভাবে আমার লিঙ্গ ধরে দ্রুত নাড়তে লাগলো। পাগল হওয়ার দশা হলো আমার। তীব্র উত্তেজনায় ওকে জড়িয়ে ধরে চুমু খেলাম। মনে হচ্ছিল পুরো শরীরের ভেতর থেকে সব কিছু বেরিয়ে আসবে। সব কিছু শেষ হয়ে যাওয়ার পর এক প্রবল ক্লান্তি আমায় পেয়ে বসলো। মনে হলো এভাবে এই ঘাসের উপর আমি অনন্তকাল শুয়ে থাকতে পারি। কিছুক্ষণ পর আমরা আবার হাঁটতে শুরু করলাম। হাঁটতে হাঁটতে সে বলল, আমার একটা বড় বোন ছিল, তোমাকে কখনো বলেছি? না, বলনি তো, বললাম আমি। ও আমার চেয়ে 6 বছরের বড় ছিল। আমাকে খুবই আদর করতো। আমরা কখনো ঝগড়া মারামারি এসব করিনি। সব কিছুতেই 1 নম্বর ছিল সে। খুব ভালো ছাত্রী, ভালো অ্যাথলেট। ছেলেরা ওকে খুব পছন্দ করত। স্কুলের টিচাররা ওকে খুব ভালোবাসতো। বাসার দেয়াল ভর্তি ছিল ওর পাওয়া সার্টিফিকেট দিয়ে। সব স্কুলে এরকম একটা করে মেয়ে থাকে যারা সব কিছুতে 1 নম্বর। আমি ছোটোবেলা থেকেই ঠিক করেছিলাম আমার বোনের মতো হব। বাহ, ভালো তো। কিন্তু আমার সেই বোন একদিন আত্মহত্যা করলো, কিজুকির মতো, একদম কিজুকি স্টাইলে। এমনকি তার বয়সও তখন ছিল 17। কি বলো তুমি এসব? সে কাউকে কখনো একটু ইশারা পর্যন্ত দেয়নি যে সে আত্মহত্যা করতে পারে। কোনো চিরকুট রেখে যায়নি। হুবহু একই কাহিনী, তাই না বলো? একই রকমই তো শোনাচ্ছে। ওর খুব বই পড়ার অভ্যাস ছিল। হাজার হাজার বই ছিল ওর। মৃত্যুর পর আমি ওর কিছু বই পড়েছিলাম। অনেক খারাপ লেগেছিল। বইয়ের পাতায় পাতায় মন্তব্য লেখা থাকতো। ওর গোটা গোটা হাতের লেখায় ছোট ছোট কমেন্ট। পাতার ভাঁজে বয়ফ্রেন্ডের কাছ থেকে পাওয়া শুকনো ফুল আর চিঠি। আমার তখন ভীষণ কান্না পেত। কেঁদেছি অনেক। নাওকো চুপ করে বসে ঘাস পেঁচাতে লাগলো। আমি বললাম, তোমার বোনের গল্প আরেকটু বলো, আমি শুনতে চাই। ও শুরু করলো। আমার বোন ছিল সেরকম একজন মানুষ যে সবসময় নিজের কাজ নিজে করে, কারো সাহায্য নেয় না। আমার মা বাবা এত অভ্যস্ত হয়ে গেছিল এই ব্যাপারে, ওকে একা বাসায় রেখে যেত।
আর সে তার মতো করে বাসার সব কিছু গুছিয়ে রাখত, কখনো মেজাজ খারাপ করতো না। সত্যি বলছি, তাকে কখনো আমি রাখতে দেখিনি। বেশিরভাগ মেয়ের পিরিয়ডের সময় একটু মেজাজ খারাপ থাকে, তার যদি কোনো তেমন কিছু হতো সে কখনো সেটা বাইরে প্রকাশই করতো না। হয়তো 2-3 মাসে একবার তার এমন কিছু হতো, সে সব কাজ বাদ দিয়ে দরজা বন্ধ করে বিছানায় পড়ে থাকতো, কোনো খাবার মুখে দিত না। কিন্তু আমি যখন স্কুল থেকে বাসায় ফিরতাম, আমাকে রুমে ডেকে অনেক আদর করতো, খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করতো সারাদিন বন্ধুদের সঙ্গে কি কি করেছি, টিচার আমাকে কি বলেছে, পরীক্ষার রেজাল্ট কেমন হয়েছে, এইসব আর কি। সে আমাকে বিভিন্ন উপদেশ দিত। আমি রুম থেকে বেরিয়ে যাওয়া মাত্রই সে আবার চুপচাপ হয়ে যেত। এরকম 2-3 দিন সে রুমের মধ্যে পড়ে থাকতো। তারপর একদিন আবার গা ঝাড়া দিয়ে উঠতো, স্কুলে যেত। ও মারা যাওয়ার পর আমার বাবা আমাকে বলতে শুনেছি, আমার এক ছোট চাচা এরকম মারা গিয়েছিলেন অনেক দিন আগে। তিনিও অনেক মেধাবী ছিলেন, কিন্তু একদিন বাসা থেকে বের হয়ে ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়লেন। আমার বাবা বলেছিলেন সম্ভবত এটা আমাদের পরিবারের রক্তের মধ্যেই রয়েছে, এই আত্মহত্যা। নাওকো যখন এ কথাগুলো বলছিল তখনও ঘাস টুকরো টুকরো করে ছিঁড়ে বাতাসে ওড়াচ্ছিল। ধারালো ঘাসে ওর আঙুল কেটে রক্ত জমছিল। সেদিকে খেয়াল না করেই ও তখন গল্প বলে যাচ্ছিল। ও যে মারা গেছে সেটা আমিই প্রথমে আবিষ্কার করি। আমি তখন ক্লাস 6-এ পড়ি। নভেম্বর মাস, খুব বৃষ্টি হচ্ছিল সকাল থেকে, চারদিক অন্ধকার হয়ে আসছিল। আমার বোন তখন হাই স্কুল সিনিয়র ক্লাসে পড়ে। পিয়ানোর ক্লাস থেকে 6:30টার দিকে আমি বাসায় এলাম। মা রাতের খাবার তৈরি করছিল। আমাকে দেখে বলল বোনকে বলতে ডিনার রেডি। আমি উপরে গিয়ে দরজায় নক করলাম। ভিতর থেকে কোনো উত্তর এলো না। আমার কাছে একটু খটকা লাগলো। দরজা খুলে উকি দিলাম। ভেতর হয়তো ঘুমাচ্ছে, কিন্তু সে বিছানায় ছিল না। জানালার পাশে দাঁড়িয়েছিল, দৃষ্টি বাইরে। খাটটা একটু একপাশে বেঁকে আছে মনে হচ্ছিল। গভীরভাবে কিছু ভাবছে। রুমের বাতি নেভানো ছিল। আধো আলো আধো অন্ধকারে হুট করে খেয়াল করলাম আমার বোনকে অনেক বেশি লম্বা লাগছে। মনে হলো সে কিছু একটার উপর দাঁড়িয়ে আছে। আমি আরও কাছে গেলাম। দেখলাম তার মাথার উপর একটা দড়ি সিলিং থেকে সোজা নেমে গেছে, একেবারে সরল রেখার মতো, একদম সোজা, যেন কেউ স্কেল দিয়ে টেনে সোজা করে দিয়েছে। আমার বোন সাদা ব্লাউজ পরেছিল আর একটা ধূসর রঙের স্কার্ট। মেঝে থেকে পায়ের দূরত্ব প্রায় 1 ফুট। আমি সব কিছু ভালো করে দেখলাম। খুব করে চাইলাম দৌড় দিয়ে রুম থেকে চলে যেতে, চিৎকার করতে যাচ্ছিলাম, কিন্তু আমার শরীর কাজ করছিল না। মন আর শরীর যেন আলাদা হয়ে গেছিল। শরীর চাচ্ছিল তাকে টেনে নামাতে, আর মন চাচ্ছিল দৌড় দিয়ে নিচে নেমে যেতে। সেভাবেই আমি দাঁড়িয়েছিলাম প্রায় 5-6 মিনিট। একটা অন্ধকার ঘর, তার ভেতর আমি দাঁড়িয়েছিলাম আমার মৃত বোনের সামনে। হয়তো এভাবেই অনন্তকাল দাঁড়িয়ে থাকতাম, যদি না আমার মা উপরে উঠে আসতেন। 3 দিন পর্যন্ত আমি কোনো কথা বলতে পারিনি। মরা মানুষের মতো বিছানায় পড়ে থাকতাম। তোমাকে চিঠিতে লিখেছিলাম, তোমার মনে আছে কি না জানি না, লিখেছিলাম তুমি যতটা মনে করো তার চেয়ে অনেক বেশি বিকৃতি আছে আমার মধ্যে। এখন বুঝতে পারছো কেন লিখেছিলাম? আমার ভেতরে যে অসুস্থতা তার শিকড় অনেক গভীরে। আমি খুব করে চাই তুমি আমাকে ভুলে গিয়ে সামনে এগিয়ে যাও। তোমার সামনে গোটা দুনিয়া। আমার জন্য তুমি অপেক্ষা করে থেকো না। অন্য কোনো কিউট দেখে একটা মেয়ের সঙ্গে তুমি ধুমধারাক্কা প্রেম করো। আমার জীবনের ঝামেলাগুলো তোমাকে জীবনে টেনে নিও না। আমি শুধু চাই যতদিন বেঁচে আছি তুমি আমাকে মাঝে মধ্যে দেখতে এসো, আর সবসময় আমাকে মনে রেখো। আমি শুধু এটুকুই চাই। আমি নাওকোকে শক্ত করে জড়িয়ে ধরলাম। শুধু তুমি কি চাচ্ছ বা চাও তাতে কি তো হবে না, তাই না? আমি কি চাই সেটাও তো একটা ব্যাপার, তাই না? নাওকো বলল, আমার জন্য তুমি যেমন জীবনটা নষ্ট করছো, এটা কেন করছো তুমি? আমি কিছুই নষ্ট করছি না। হয়তো আমি কখনোই সুস্থ হতে পারবো না। তুমি সারা জীবন অপেক্ষা করবে নাকি? পারবে অপেক্ষা করতে? 10 বছর, 20 বছর? তুমি শুধুই অনেক নিয়ে এসব কিছু নিয়ে ভয় পাচ্ছ। আমি বললাম, তোমাকে ওসব কথা ভুলে যেতে হবে। আমি জানি তুমি চাইলে ভুলতে পারবে, সে শক্তি তোমার মধ্যে আছে। বিশ্বাস করো, আমিও চাই সব ভুলতে, খুব করে চাই। তুমি যদি এই জায়গা থেকে বের হয়ে আসো, আমরা দুজন মিলে ছোট্ট একটা বাসা নিব, আর কিছু না পারি না বা পারি একটা জিনিস পারবো। তোমার যখন নিজেকে খুব একা মনে হবে, ওসব পুরনো কথা মনে পড়বে, তখন আমাকে এভাবে শক্ত করে জড়িয়ে ধরবে। খুবই চমৎকার হবে তাহলে, আমিও বললাম। 3টার কিছু আগে আমরা কফি হাউসে ফেরত গেলাম। রিকো গিটার বাজাচ্ছিল। আমাদের দেখে বলল,
অনেক কথা হলো, তাই না? কয়েক টন, নাউকো বলল। হাজার হাজার কথা। ওর এই জিনিসটা সম্পর্কে আমাকে একটু বলবে বলবে কিন্তু পরে। সাইজ কেমন, মোটা না চিকন, ডিটেলস বলবে। আমার জানতে খুব ইচ্ছা করছে। অনেক বড় না? নাউকো লাল হয়ে গেল। বলল, তুমি যে রকম মনে করেছ আমরা কিন্তু সেরকম কিছুই করিনি। ওলে আমার দুধের বাচ্চালে, তারা কিছুই করেনি। এমনি এমনি বসে গেছিল, গাছ, নদী, ফুল, পাতা, আকাশ বাতাস দেখছিল, তাই না? তুমি থামবে রেকো? নাউকোর মুখটা টমেটোর মতো লাল হয়ে আছে। আমি নাউকোর হাত ধরে টান দিলাম। বললাম, সত্যি আমাদের মধ্যে সেরকম কিছু হয়নি। রেকোর চেহারায় বিরক্তি ফুটে উঠল। বলল, তোমাদের আসলে আমি ভুল ভেবেছিলাম। মনে করেছিলাম তোমরা দুজনে খুব ইন্টারেস্টিং কাপল। এখন তো দেখা যাচ্ছে মহা বোরিং। আমি মুখটা সিরিয়াস করে বললাম, একদম। তবে নাউকোর বদলে তুমি হলে কিন্তু বোরিং থাকতাম না। নাউকো আর রেকো দুজনেই শব্দ হয়ে হাসল। সন্ধ্যায় ডিনার করতে গেলাম ডাইনিংয়ে। সব কিছু আগের দিনের মতোই। একই আবহাওয়া, একই রকম শব্দ, একই চেহারা, শুধু মেনুটা বদলে গেছে। আগের দিনের টাকমাথার লোকটা আজও তার টেবিলে বসা, বকবক করেই চলেছে। এবারের বিষয় মানুষের ব্রেনের সাইজ। খেতে খেতেই বিশমার্কা আর নেপোলিয়নের ব্রেনের সাইজের পার্থক্য সম্পর্কে জানতে লাগলাম। খাওয়া শেষ হলো। সে আমার দিকে ফিরে আগেই দিন যা বলেছিল হুবহু সে কথাটাই আবারও বলল। এখানে শীতকালটা খুবই সুন্দর। আপনি অবশ্যই শীতের সময় এসে কয়েকদিন বেরিয়ে যাবেন। আমি রেকোকে জিজ্ঞেস করলাম, এই লোক ডাক্তার নাকি রোগী? তো তোমার কি মনে হয়? আমি ঠিক বুঝতে পারছি না। সেটা যাই হোক না কেন, মনে হচ্ছে ওনার কিছু না কিছু সমস্যা আছে। নাওকো বলল, সে একজন ডাক্তার। রিকো বলল, বাজি ধরে বলতে পারি সে এখানকার সবচেয়ে আজব ডাক্তার। আমার তো মনে হচ্ছে এখানে ডাক্তার আর রোগীরা নিজেদের জায়গা অদল বদল করতে পারলেই চলে, কোনো অসুবিধা হবে না। ওদের কাউকে টেরও পাওয়া যাবে না যে কে ডাক্তার আর কে রোগী। আমি বললাম, ঠিক বলেছ। রেকো বলল, আশা করি এখন একটু একটু করে বুঝতে পারছো এখানে কি হয়। পারছি বোধ হয়। রুমে ফেরত আসার পর নাউকো আর আমি এক সেট তাস নিয়ে বসলাম। আমরা যখন পোকার খেলছিলাম রেকো গিটার বাজাতে শুরু করলো। বাজাতে বাজাতে বলল, কাল কখন ফিরে যাবে? সকালে নাস্তা করেই। আমি বললাম, 9টার বাস ধরলে আমি বিকেলের মধ্যে পৌঁছে যাব। তাহলে আর রাতের কাজ মিস হবে না। তুমি আরও কিছুদিন থাকলে বেশ ভালো হতো। আমি যদি এখানে বেশি দিন থাকি তাহলে সারা জীবন তোমাদের সঙ্গে থেকে যেতে ইচ্ছা হতে পারে। তোমরা তো সেটা থাকতে দেবে না, কারণ আমি মাঝরাতে উঠে তোমাদের রেপ করার চেষ্টা করব। রেগো হাসলো, বলল, এই রে, ইজুমি আমাকে কিছু আঙুর দিতে চেয়েছিল, আনার কথা ছিল, ভুলে গেছি। তোমরা বসো, আমি গিয়ে নিয়ে আসি একটু। আমি আসবো তোমার সঙ্গে? নাওকো জানতে চাইল। না, তোমার আসার দরকার নেই। তুমি আজ সারাদিন অনেক হাঁটাহাঁটি করেছো। তারপর তোমার বয়ফ্রেন্ডের সঙ্গে আর কী করেছো কে জানে। শরীরে অনেক পরিশ্রম নিশ্চয়ই হয়েছে ওগুলো করতে। তুমি বরং তোমার বয়ফ্রেন্ডটাকে ধার দাও, ওর সঙ্গে করে নিয়ে যাই আমি ওকে। নাওকো হাসলো, বলল, আচ্ছা ঠিক আছে, নিতে যখন চাচ্ছই সাইজটা নিজে দেখে নিও। রাতের ঠান্ডা বাতাস বাইরে। রেকো জিন্সের প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে হাঁটছিল। আকাশের দিকে তাকিয়ে কুকুরের মতো ঘ্রাণ নিল একবার। তারপর বলল, বাতাসে বৃষ্টির গন্ধ, বৃষ্টি নামবে তাড়াতাড়ি। আমিও গন্ধ শোকার চেষ্টা করলাম, কিন্তু কিছু বুঝতে পারলাম না। আকাশে অনেক মেঘ, চাঁদটা ঢেকে যাচ্ছে। আমরা স্টাফ কোয়ার্টারের কাছাকাছি। পৌঁছানোর পর রেকো আমাকে 1 মিনিট দাঁড়াতে বলল। তারপর সে ছুটে গিয়ে একটা ঘরের দরজা বেল দিল। এক মহিলা দরজা খুলল। রেকো মহিলার সঙ্গে দাঁড়িয়ে কিছুক্ষণ গল্প করল। মহিলা ভেতরে গিয়ে একটা বড় প্লাস্টিকের ব্যাগ এনে দিল তাকে। ধন্যবাদ দিয়ে ফিরে এলো রেকো। আঙুর খেতে পছন্দ করো তো? রেকো বলল, করি। সে সবচেয়ে উপরের থোকাটা আমার হাতে দিয়ে বলল, খেতে পারো, বানিয়ে দিয়ে ধরো। আমরা আঙুর খেতে খেতে সামনে এগোলাম। আঙুরের খোসা আর বীজ মাটিতে ফেলতে লাগলাম। একদম টাটকার সুস্বাদু ছিল আঙুরগুলা। তোমার গল্পের বাকি অংশটুকু বলবে না? আমি বললাম, তুমি শুনতে চাও? হ্যাঁ চাই, কিন্তু গল্প শোনাতে তো একটু সময় লাগবে। আমরা যদি প্রতি রাতে এইভাবে করে দেরি করে ফিরি তাহলে নাওকো কিন্তু সন্দেহ করে বসতে পারে। সন্দেহ করলে করবে,
তোমাকে আমার ভালো লাগে, যেটা নিয়ে সন্দেহ করবে সেটা যদি তোমার সঙ্গে আমার হয়ে যায় খুব একটা আপত্তি নেই আমার। তুমি বেশ ভালো রকমের দুষ্টু আছো দেখছি। আমরা টেনিস কোর্টের পাশে গিয়ে বসলাম। একটা সিগারেট ধরিয়ে রিকো বলল, গতকাল কত দূর যেন বলেছিলাম, দাঁড়াও একটু মনে করে নি। মেয়েটাকে প্রতি শনিবার সকালে পিয়ানো লেসেন্স দেওয়া শুরু করলাম, এটুকু বলেছিলাম তাই না? হ্যাঁ সেরকমই বললাম আমি। রিগো বলতে শুরু করলো তার গল্প। পৃথিবীর মানুষকে আমি দুভাগে ভাগ করতে পারো, একদল যারা ভালো শেখাতে পারে আর একদল যারা পারে না। আমি প্রথম দলের। যখন ছোট ছিলাম তখন কখনো এসব নিয়ে ভাবিনি, কিংবা হয়তো আমি নিজেকে কখনো শিক্ষক হিসাবে দেখতেও চাইনি। কিন্তু পরে গিয়ে বুঝেছি আমি আসলে বেশ ভালো শিক্ষক। নিজের চেয়ে অনেক ব্যাপারে আমার ধৈর্য অনেক বেশি। আমি অন্য কারোর ভেতর থেকে তার ভালো জিনিসটা বের করে আনতে পারি। আমি মেয়েটাকে ভালো করে খেয়াল করলাম, দেখলাম সে ছিল এমন এক মেয়ে যাকে কখনো চাপ দিয়ে কিছু করানো যাবে না। কিছু মানুষ থাকে না এরকম, সব কিছুতেই মিষ্টি করে হেসে মুখে হ্যাঁ বলবে, কিন্তু সে যা চায় না তা সে কখনোই করবে না। মেয়েটা ছিল সেরকমই। তাই আমি তার উপর জোর করে কোনো লেসন চাপিয়ে দিতাম না। তাকে বললাম নিজের মতো করে কিছু একটা বাজাতে। সে বাজালো। তারপর একই জিনিস আমি তার চেয়ে সামান্য অন্যভাবে বাজালাম। তারপর আমরা আলোচনা করলাম কোনটা শুনতে বেশি ভালো লাগছে। তখন সে আবার বাজালো। আগের বারের চেয়ে এবারে বাজানোর অন্তত 10 গুণ ভালো হলো। তার কি কি ভুল ছিল সে নিজে নিজেই সেগুলো ঠিক করে নিল। আবার এমন কিছু মানুষও দুনিয়াতে আছে যাদের অনেক মেধা, কিন্তু সে মেধাকে কাজে লাগানোর কোনো চেষ্টাই তারা করবে না। তাদের কোনো একটা কাজে বসিয়ে দেবে, অল্প কিছু চেষ্টা করেই তারা শেষ করে দেয়। আমি এরকম মানুষ অনেক দেখেছি। প্রথমে তোমার মনে হবে তারা খুবই দারুণ, কোনো জটিল মিউজিক পিস দেখলো, দেখা মাত্র তুলে ফেলবে আর ভালোভাবেই বাজাবে। তুমি তাদের বাজানো শুনে পাগল হয়ে যাবে, মনে হবে 1000 বছর চেষ্টা করলেও তুমি ওরকম বাজাতে পারবে না। সমস্যাটা হলো তাদের দৌড় ওই পর্যন্তই, এর বেশি তারা যেতে পারে না। কেন পারে না? কারণ তাদের মধ্যে শৃঙ্খলতার অভাব। তারা একটা কোনো কিছু নিয়ে লেগে থাকতে পারে না, চেষ্টা করে না, পরিশ্রম করে না। কোনো কিছু অর্জন করার একমাত্র উপায় হচ্ছে খুব ডিসিপ্লিনডভাবে পরিশ্রম করা। কিন্তু যেহেতু তারা ছোটবেলা থেকে মানুষের প্রশংসা শুনে বড় হয়েছে, তাই পরিশ্রম করা তাদের কাছে অনর্থক সময় নষ্ট বলেই মনে হয়। এই ধরনের বাচ্চাদের কখনো বেশি প্রশংসা করতে নেই। তারা প্রশংসায় এত বেশি অভ্যস্ত হয়ে থাকে যে এটা তার দামই দেয় না। তোমাকে বেশ বুদ্ধি খাটিয়ে চলতে হবে তাদের সঙ্গে। আবার তুমি তাদের উপর কিছু চাপিয়েও দিতে পারবে না, তাদের নিজে নিজে করে শিখতে হবে। মেয়েটাকে সেভাবেই শেখাচ্ছিলাম আমি। সব কিছু ভালোই কাটছিল। দেখতে দেখতে 6 মাস কেটে গেল। সে প্রায় আমার সঙ্গে গল্প করত। তার গল্পগুলো কখনো কখনো বেশ অদ্ভুত লাগতো। সে যখন তার গল্পগুলো আমাকে বলতো মাঝে মধ্যে ভয় লাগতো। মনে হতো সে বোধহয় কাউকে একটু বেশি ঘৃণা করে ফেলছে, কিংবা সে হয়তো খুব বেশি চালাক, যে কারণে বানিয়ে বানিয়ে এরকম গল্প বলছে। পরে আবার মনে হতো তার চরিত্র বা ব্যক্তিত্ব নিয়ে প্রশ্ন তোলার আমি বা কে? আমি তো শুধু তার পিয়ানো টিচার। আমার দায়িত্ব সে ঠিকমতো প্র্যাকটিস করে কিনা সেটা শুধু দেখা। তারপর এলো সেই বিশেষ দিন, মে মাসের এক শনিবার। যতদূর মনে পড়ে তাকে আমি বাখের একটা নোট শিখাচ্ছিলাম। সে বলল তার শরীর খারাপ লাগছে। দেখলাম তার মুখ শুকিয়ে গেছে, ঘাম হচ্ছে। আমি প্রশ্ন করলাম সে বাসায় যেতে চায় কিনা। সে কিছুক্ষণ শুয়ে বসে থাকলে সব কিছু ঠিক হয়ে যাবে, এটা সে বলল। আমাদের সোফাটা ছিল অনেক ছোট, বিছানা ছাড়া অন্য কোথাও তাকে শোয়ানো সম্ভবই ছিল না। আমি তাকে কোলে করে বেডরুমে নিয়ে গেলাম। মাথার পাশে বসে চুলে হাত বোলাতে লাগলাম। সে বারবার আমাকে অসুবিধায় ফেলার জন্য সরি বলতে লাগলো। কয়েক মিনিট পর সে বলল আমি তার পিঠে একটু ম্যাসেজ করে দিতে পারবো কিনা। তার গলা শুনে মনে হচ্ছিল সে অনেক কষ্ট পাচ্ছে। আমি তাকে ভালো করে ম্যাসেজ করে দিতে লাগলাম। তারপর সে আবার ক্ষমা চেয়ে বলল তার ব্রা খুলে তারপর ম্যাসেজ করে দিতে। আমার কোনো সমস্যা আছে নাকি? তার নাকি কাপড়ের উপর দিয়ে ব্যথা লাগছে। আমিও কিছু না বুঝেই তাই করলাম। ওর পরনে ছিল স্কিন টাইট ব্লাউজ। আমি ওর ব্লাউজের বোতামগুলা আর ব্রার হুক খুললাম। 13 বছরের একটা মেয়ের তুলনায় ওর স্তন বেশি বড়, আমার প্রায় দ্বিগুণ। অবশ্য তখন আমি এসবের একেবারেই মনোযোগ না দিয়ে গাধার মতো ওর পিঠে ম্যাসেজ করছিলাম। সে বারবার ক্ষমা চাইল। তার গলা শুনে মনে হচ্ছিল কষ্টে মারা যাচ্ছে। আমি শুধু বলছিলাম কোনো সমস্যা নেই। কিছুক্ষণ পর সে ফুপাতে শুরু করলো। আমি জানতে চাইলাম কি হয়েছে। ও বলল কিছু না। মনে তো হচ্ছে কিছু একটা হয়েছে। সত্যি করে বলো তো আমাকে, কি হয়েছে তোমার? জিজ্ঞেস করলাম আমি ওকে। আমার এরকম মাঝে মধ্যে হয়, আমি বুঝতে পারি না তখন কি করব। আমি খুব একা।
আর কারোর সঙ্গে মন খুলে কথা বলতে পারি না। কেউ আমাকে ভালোবাসে না। যখন আমি অনেক কষ্ট পাই তখন এরকম হয়। তখন আমি রাতে ঘুমোতে পারি না। আমার খাবার রুচি চলে যায়। শুধু তোমার এখানে যখন পিয়ানো শিখতে আসি তখনই একটু ভালো লাগে। তুমি আমাকে খুলে বলো কেন তোমার এরকম হচ্ছে। আমি তখন তাকে জিজ্ঞেস করি। সে আমাকে জানালো তার বাসার অবস্থা খুব একটা ভালো নয়। তার বাবার সঙ্গে আর এক মহিলার সম্পর্ক আছে। এই কারণে তার মা প্রায় পাগলের মতো হয়ে গেছে। সমস্ত রাগ তার উপরে ছাড়ে। তার মা নাকি তাকে প্রায় প্রতিদিনই মারধর করে। তাই তার আর বাসায় যেতে ইচ্ছা করে না। চোখ ভর্তি পানি নিয়ে এসে কথাগুলো বলে চলেছিল। আমি তখন তার মাথা আমার বুকে চেপে ধরলাম আর সান্ত্বনা দিচ্ছিলাম। সে আমাকে জড়িয়ে ধরেছিল। তার হাত আমার পিঠে ঘুরছিল। আমার কেমন যেন অদ্ভুত লাগতে শুরু করলো। শরীরের মধ্যে কিছু একটা টের পাচ্ছিলাম। তুমি বুঝতে পারছো, ছবির মতো সুন্দর একটা মেয়ে আমার সঙ্গে বিছানায় আমাকে জড়িয়ে ধরে আছে। আমার শরীরে তার হাত ঘষছে। মনে হচ্ছিল আমার শরীরে স্ক্রু একটার পর একটা ঢিলে হয়ে খুলে আসছিল। আমি কিছু বুঝে ওঠার আগে সে আমার ব্লাউজ আর ব্রা খুলে ফেললো। আমার বুকে মুখ ঘষতে শুরু করলো। শুধু সেই সময় আমি বুঝতে পারলাম সে উপরে যাই হোক ভেতর একজন লেসবিয়ান। আমি তাকে থামতে বললাম। ওহ প্লিজ, তুমি আমাকে না করো না। আমি ভীষণ একা। আমাকে বিশ্বাস করো, তুমি ছাড়া আমার আর কেউ নেই। আমাকে দূরে ঠেলে দিও না। বলে সে আমার হাত দিয়ে তার বুকের উপর রাখলো। তার চমৎকার কিশোরী স্তন কাঁপছিল একটু একটু। আমি আমার হাতে যেন কারেন্টে শক খেলাম। আমি একজন নারী, কিন্তু তারপরেও সে স্তনে হাত রেখে আমার সারা শরীর কেঁপে উঠল। আমি বুঝতে পারছিলাম না কি করা উচিত। মন থেকে নির্দেশ আসছে থেমে যাওয়ার জন্য, কিন্তু শরীর কোনোভাবেই থামছে না। সে তার বাঁ হাত দিয়ে আমার ডান হাত ধরে আমাকে চুমু খাচ্ছিল। ডান হাত আমার পেটে ঘষছিল। তার গরম জিভটা আমার নিপলের চারপাশে একবার ঘষল। আমি যেন পাগল হয়ে গেলাম। দৃশ্যটা কি একবার তুমি বুঝতে পারছো? আমি আমার বেডরুমে বিছানায়, জানালার পর্দা টানা। 13 বছরের একটা মেয়ে আমাকে প্রায় নগ্ন করে ফেলেছে। আমার শরীরের বিভিন্ন অংশে এমন কিছু করছে যে আমি প্রচণ্ড উত্তেজনায় ছটফট করছি। শরীর মুচড়ে উঠছে থেকে থেকে আমার। আমার স্বামী এই কাজগুলো অসংখ্যবার করেছে আমার সঙ্গে, কিন্তু কখনো এমন লাগেনি আমার। সিগারেটে টান দেওয়ার জন্য একটা বিরতি নিল রেইকো। তারপর আবার বলতে শুরু করলো। এরকম কিছুক্ষণ চলল। তারপর ওর ডান হাত নিচে নামতে থাকে আমার শরীরের। আমি আমার মেয়ের কথা ভাবলাম, কেমন হবে যদি সে আমাকে এই অবস্থায় দেখে ফেলে। মনের মধ্যে শক্তি জোগাড় করলাম আমি। তারপর বিছানা থেকে উঠে দাঁড়ালাম, বললাম, থামো, এক্ষুনি থামো। বলে চিৎকার করে উঠলাম। তারপর যতটা জোরে সম্ভব একটা চড় বসিয়ে দিলাম ওর গালে। অবশেষে সে থামলো, উঠে আমার দিকে তাকালো। আমরা দুজনেই প্রায় নগ্ন তখন। ওর বয়স 13 আর আমার 31। একজন আরেকজনের দিকে তাকিয়ে রইলাম। তোমার সমস্যাটা কি আমাকে বলো? সে বলল, তোমার তো ভালোই লাগছিল তাই না? এটা কি তুমি অস্বীকার করতে পারবে? বলো, ভালো লাগছিল না? আমি জানতাম তোমার ভালো লাগবে। প্রথম যেদিন তোমার সঙ্গে আমার দেখা হয়েছিল সেদিনই আমি বুঝেছিলাম। তুমি আমাকে দূরে ঠেলে দিও না প্লিজ। কেউ জানবে না, শুধু তুমি আর আমি। আমাদের দুজনের মধ্যেই পুরো ব্যাপারটা গোপন থাকবে। সপ্তাহে একদিন শুধু আমি আসব। প্লিজ কাছে এসো আমার। আমার শরীরে রোপটা জড়িয়ে নিয়ে বললাম, বেরিয়ে যাও প্লিজ, এরকম করো না তুমি। বেরিয়ে যাও বলছি। আর কখনো আমার সামনে আসবে না তুমি। আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে রইল সে কিছুক্ষণ। বেরিয়ে যাওয়ার আগে শুধু একটা কথাই বলল, তুমি একজন লেসবিয়ান। তুমি যতই এটা লুকানোর চেষ্টা করো না কেন, এটাই সত্যি। আসলেই কি এটা সত্যি? আমি জিজ্ঞেস করলাম। রিকো তার ঠোঁট বাঁকিয়ে একটু একটু চিন্তা করলো কিছুক্ষণ। উত্তরটা হচ্ছে হ্যাঁ এবং না। মানে? আমার স্বামীর চেয়ে ওর সঙ্গ আমার কাজটা করতে বেশি ভালো লাগছিল। কোনো সন্দেহই নেই সেই ব্যাপারে। সেই হিসাবে আমাকে তুমি লেসবিয়ান বলতেই পারো, কিন্তু ওই একবারই। তার আগেও না, পরেও না। কখনো কখনো মেয়ের ব্যাপারে সেরকম কোনো ফিলিংস আমার কাজ করেনি। আমি যদি সত্যি লেসবিয়ান হতাম, মেয়েদের প্রতি আমার সে আকর্ষণ বরাবরই থাকতো। সে আকর্ষণ শুধু ওই একদিনই, ওই সময়টুকুর জন্য, ওই মেয়েটার জন্য বোধ করেছিলাম। সুতরাং সংজ্ঞা অনুযায়ী আমি লেসবিয়ান নই। বোঝাতে পারলাম তোমাকে? আমি মাথা ঝাঁকালাম, বললাম, আচ্ছা এবার গল্পটা শেষ করো। রেইকো বলতে শুরু করলো। পরের শনিবার সে এলো না। পুরোটা দিন আমার বুক ধকপক করছিল। কখন সে চলে আসে? কোনো কাজে আমার মন বসছিল না, কিন্তু সে এলো না। আমি যেন একটু হাফ ছেড়ে বাঁচলাম। কিন্তু কয়েকদিন পর আবিষ্কার করলাম, আমি যখন রাস্তা দিয়ে হাঁটি, আশপাশের লোকজন কেমন অদ্ভুতভাবে আমার দিকে তাকায়। ওদের দৃষ্টি ছিল অন্যরকম,
দেখা হলে তারা আমার সঙ্গে ভদ্রভাবে কথা বলছিল ঠিকই, কিন্তু তাদের গলার সুরে অন্য কিছু একটা লেগেছিল। আমার প্রতিবেশী এক মহিলা আমার সঙ্গে মাঝে মাঝে গল্প করতে আসতো, সেও আমাকে এড়িয়ে চলছে বলে মনে হলো। তারপর একদিন আর এক মহিলা, যার সঙ্গে আমার মোটামুটি খুব ভালোই সম্পর্ক ছিল, সে আমার সঙ্গে বাসায় দেখা করতে এলো। আমরা একই বয়সী ছিলাম, আমার মায়ের বান্ধবীর মেয়ে। তার মেয়েও আমার মেয়ের সঙ্গে একই স্কুলে পড়ে, তাই আমরা বেশ ভালোই ঘনিষ্ঠ ছিলাম বলা যায়। কিছুক্ষণ বসে সে আমাকে বলল, তোমাকে নিয়ে একটা বাজারে একটা গুজব শোনা যাচ্ছে, খুব খারাপ একটা গুজব। আমি বললাম, কি গুজব? বলতে পারবো না, খুবই জঘন্য একটা গুজব। এতটুকু যেহেতু বলেছ, বাকিটুকু তো তোমাকেই বলতে হবে। তারপর সে অনেকক্ষণ গাইগুই করলো, কিন্তু শেষ পর্যন্ত বলল, আসলে তারা আমার বাসায় আসার উদ্দেশ্য ছিলই না কোনো, সেটা আমাকে বলা। সুতরাং আমি তাকে অনুরোধ করি বা না করি, একসময় সে নিজ থেকেই বলতো। তার ভাষ্যমতে বাইরে লোকজন বলাবলি করছে আমি একজন লেসবিয়ান। আমার ছাত্রীর সঙ্গে আমি জোর করেছি। আমার নাকি মাথা ঠিক নেই, মানসিক রোগী আমি। আমি আমার ছাত্রীর জামাকাপড় টেনে ছিঁড়ে ফেলেছি। সে যখন বাধা দেয় তখন আমি ওকে এমন মারধর করেছি যে তার মুখ ফুলে গেছে। মেয়েটা নাকি আমার ক্লাস থেকে বাসায় ফিরে গেছে এক শনিবার, তার মুখ ফোলা, ঠোঁট কাটা, রক্ত বের হচ্ছে, ব্লাউজের বোতাম ছেঁড়া, এমনকি ব্রাউ নাকি ছেঁড়া। তখন তার মা তাকে পুরো কাহিনী টেনে বের করে। সে তার মাকে বলে আমি তার ওপর জোর করেছি, আর জোর করতে গিয়েই তার সব কিছু এভাবে টেনে ছিঁড়ে কামড়েছি। যারা মেয়েটার এই গল্প বিশ্বাস করেছে, আমি তাদের একেবারেই দোষ দিই না। আমি নিজে হলেও বিশ্বাস করতাম। মেয়েটা পুতুলের মতো সুন্দর। সে যখন নিজেই নিজের জামা কাপড় ছেড়ে ঠোঁটে আঘাত করে রক্ত বের করে কাঁদতে কাঁদতে বাসায় এসে সব মিথ্যা কথা বানিয়ে বলল, তাকে বিশ্বাস না করার কোনো উপায় ছিল না। তার চেয়েও বড় ব্যাপার হলো, সবাই জানে আমার পাগলাগড়াতে থাকার ইতিহাস আছে। আমি একজন মানসিক রোগী। আমি আমার হ্যান্ডব্যাগের সব কিছু খুলে বললাম। যখন বললাম, সে আমাকে বিশ্বাস করলো। আমি আমি আমার হাজব্যান্ডের কাছে আরও অনেক কিছুই বললাম। তাকে আমি বললাম ওই দিন সব কিছু যা যা ঘটেছিল, মেয়েটা আমার সঙ্গে কি কি করেছে, তারপর আমি কিভাবে ওকে থাপ্পড় মেরেছি। শুধু তার কাছে একটা কথা লুকিয়ে গেলাম, তাকে কোনোভাবেই আমার ভেতরের অনুভূতিটা বললাম না যে মেয়েটা যখন আমাকে স্পর্শ করেছিল তখন আমার শরীর কীরকম জেগে উঠেছিল। যা হোক, সব কিছু শুনে সে ভীষণ ক্ষেপে গেল, অর্থাৎ আমার হাজব্যান্ড। বারবার বলল সে ওই মেয়ের বাসায় যাবে, আর কেউ না জানুক। সে জানে আমি লেসবিয়ান নই, আমি তার বাচ্চার মা। আমি কিছুতেই লেসবিয়ান হতে পারি না। কিন্তু আমি তাকে যেতে দেইনি, তাহলে পুরো বিষয়টা আরও খারাপের দিকে গড়াতো। আমি জানতাম ওই মেয়ে মানসিকভাবে অসুস্থ, আর এটা নিয়ে যত গণ্ডগোল হবে লোকজন ততই আমাকে দোষী মনে করবে। একটা 13 বছরের মেয়ে ফাঁদে ফেলে 31 বছরের এক মহিলার সঙ্গে বিছানায় যেতে চেয়েছিল। এই গল্প কি কেউ বিশ্বাস করবে তুমি বলো? সুতরাং আমাদের সামনে একটা মাত্র পথ খোলা ছিল, সেটা হলো শহর ছেড়ে অন্য কোথাও চলে যাওয়া। এমন কোথাও যেতে হবে যেখানে আমাদের কেউ চেনে না। আমার হাজব্যান্ড যাওয়ার জন্য তখনই তৈরি ছিল না। সে বুঝতে পারেনি আমার সমস্যাটা কতটা বড়। তার অবশ্য বিশেষ কিছু করারও ছিল না। সে চাকরি করছিল সেই শহরেই। অন্য কোথাও চলে যেতে হলে তাকে তো অন্তত একটা নতুন চাকরি পেতে হবে। সে আমাকে জানালো তার শহর ছাড়তেই 2 মাস সময় লাগবে, অন্তত 1 মাস হলেও চলবে। এই সময়ের মধ্যে বাড়িটাও বিক্রি করে ফেলবে। 1 মাস অপেক্ষা করা সম্ভব হয়নি আমার পক্ষে। একদিন আবার সেরকম হলো, বুম, সব কিছু অন্ধকার হয়ে গেল। ঘুমের ওষুধ খেয়েছিলাম। যখন হুঁশ ফিরল আমি হাসপাতালে। কয়েক মাস সময় লাগলো চিন্তা করার মতো শান্ত হতে। তারপর হাজব্যান্ডকে বললাম সে যেন আমাকে ডিভোর্স দেয়। তাকে বোঝালাম আমাদের সবার জন্য সেটাই সবচেয়ে ভালো সিদ্ধান্ত হবে। সে বলল, আমরা তো আবার সব কিছু নতুন করে শুরু করতে পারি, শুধু আমরা 3 জন। নতুন কোথাও যেতে পারি, নতুন কোনো শহরে। আমার কোনো ইচ্ছা নেই তোমাকে ডিভোর্স দেওয়ার। অনেক দেরি হয়ে গেছে। আমি তাকে বললাম, আমার এই সমস্যা কখনোই ভালো হবে না। আমাকে এর মধ্যে বেঁচে থাকতে হবে। আমি চাই না তুমি আর আমার মেয়ে এই ঝামেলার মধ্যে নিজেদেরকে জড়িয়ে ফেলো। এরপর আমাদের ডিভোর্স হয়ে গেল, কিংবা বলা যায় আমি তাকে ডিভোর্স দিয়ে দিলাম। আমার হাজব্যান্ড সবসময় আমার সঙ্গে ভালো ব্যবহার করেছে। সে ছিল আমার দেখা সবচেয়ে ভালো মানুষ। তার উপর আমি পুরোপুরি বিশ্বাস করতে পারতাম। আমাদের দুজনের ভালোর জন্যই ডিভোর্সটা জরুরি ছিল। অনেক দিন পর্যন্ত আমার জন্য অপেক্ষা করেছিল সে। তারপর 2 বছর আগে বিয়েও করেছে। মেয়েটার ওদের সঙ্গেই আছে। আসলে আমি চাইনি কাউকে জোর করে আমার সমস্যাগুলোর মধ্যে টেনে আনতে।
রেইকো সিগারেট শেষ করে একটা টান দিয়ে উঠে দাঁড়ালো। বলল, চলো যাওয়া যাক, দেরি হয়ে গেছে অনেক। আকাশে মেঘ আরও অনেক ঘন হয়ে জমে আছে। চাঁদ পুরোপুরি ঢেকে গেছে। চারিদিকে নিকষ কালো অন্ধকার। হুট করে আমার মনে হলো রেইকোর মতো আমিও বাতাসে বৃষ্টির গন্ধ পাচ্ছি। রেইকো হাঁটতে হাঁটতে বলল, এজন্যই আমি কখনো এই জায়গাটা থেকে যেতে পারি না। বাইরের দুনিয়ার সঙ্গে যোগাযোগ করতে ভয় পাই আমি। নতুন মানুষের সঙ্গে দেখা করতে, নতুন নতুন অনুভূতির সঙ্গে পরিচয় হতে চাই না আমি। বুঝতে পেরেছি, আমি বললাম, কিন্তু আমার মনে হয় তুমি পারবে। রেইকো হাসল, কিন্তু কিছু বলল না। নাওকো একটা বই নিয়ে সোফায় বসেছিল, পা ভাঁজ করে কপালের পাশে হাত রেখে বইটা পড়ছিল। বৃষ্টির ফোঁটা বাড়ির ছাদে শব্দ করতে করতে পড়া শুরু করলো। জানালার কাচ কেঁপে কেঁপে উঠল। সরি, আমাদের অনেক দেরি হয়ে গেল। নাওকোর মাথায় হাত রেখে রেইকো বলল। দেরি হোক, কিন্তু ঠিকমতো মজা করেছে তো দুজনে? নাওকো তার দিকে তাকিয়ে বলল, অবশ্যই। শুনি কি কি করলে? সে যে গেলে আর তো আসার নামই গন্ধ নেই। সেটা তোমাকে বলা যাবে না, আমাদের দুজনের ব্যাপার, বললাম আমি। নাওকো মুখ টিপে হাসলো। তারপর আমরা তিনজন একসঙ্গে বসে বৃষ্টির শব্দ শুনতে লাগলাম। যখন এরকম বৃষ্টি হয়, নাওকো বলল, মনে হয় এই পৃথিবীতে শুধু আমরাই আছি। যদি এই বৃষ্টি কখনো শেষ না হতো, কত ভালো হতো না? আমরা তিনজন একসঙ্গে বসে থাকতাম সারা জীবন। খুব ভালো হতো, রেইকো বলল। তোমরা দুজন বৃষ্টি দেখতে আর প্রেম করতে, আর আমি হতাম তোমাদের সেবা দাসী। বসে বসে বাতাস করতাম কিংবা গিটার বাজিয়ে শোনাতাম। আরে না, ধুর, মাঝে মধ্যে তোমাকেও সুযোগ দিতাম প্রেম করার। আর সুযোগ না দিলে কি হবে? তুমি তো লুকিয়ে লুকিয়ে ঠিকই প্রেম করে আসো। কিছুক্ষণ আগেই তো 1 ঘন্টা প্রেম করলে। নাওকো হাসতে হাসতে বলল, তাহলে ঠিক আছে, আমি রাজি। রেইকো বলল, বৃষ্টি তুমি ওই অঝোর ধারায় ঝরো, কখনো থেমে যেও না বৃষ্টি। বিদ্যুৎ চমকে উঠল। রেইকো একটা সিগারেট ধরালো, বিছানার নিচ থেকে গিটার বের করে বাজানো শুরু করলো। আমি আমার ফ্লাস্কের বাকি ব্র্যান্ডিটুকু বের করলাম। তারপর তিনজন মিলে ভাগ করে খেলাম। আমাকে আবার দেখতে আসবে তো? নাওকো বলল, অবশ্যই আসবো, বললাম আমি। চিঠি লিখবে না? বড় বড় চিঠি লিখব, উপন্যাসের মতো। প্রতি সপ্তাহে লিখবে? পারলে প্রতিদিন। শোনো, ওর জন্য যে চিঠি লিখবে সেখানে আমার জন্য কয়েকটা লাইন লিখে দিও, ঠিক আছে? রেগো বলল। হেসে বললাম, খুশি মনে লিখব, কিন্তু নাওকো তখন আবার আমাদের দুজনের গোপন ব্যাপারগুলো জেনে যাবে না তো? পরদিন সকালেও বৃষ্টি হচ্ছিল। গত রাতের মতো মুষলধারে বৃষ্টি নয়, হালকা ঝিরঝির বৃষ্টি। আমি যখন ঘুম থেকে উঠলাম তখন সূর্য উঠে গেছে। দ্রুত নাস্তা সেরে আমরা জিনিসগুলো ব্যাগে ভরে নিলাম। ওরা তাদের খামারের জিনিসপত্র নিয়ে প্রস্তুত। ওরা হলুদ রেইনকোট পরে নিল। আমরা একসঙ্গে বের হলাম। টেনিস কোর্টের কাছে গিয়ে ওরা গেল ডানে আর আমি ধরলাম সোজা রাস্তা। একে অপরকে বিদায় জানালাম আর কথা দিলাম আবার আসবো। নাওকো বিষণ্ণ একটা হাসি দিল। মেইন গেট পর্যন্ত যেতে যেতে আমাদের অনেক লোকের সঙ্গে দেখা হলো। সবাই একই রকম হলুদ রঙের রেইনকোট পরা। বুড়ো দারোয়ান আমার নাম মনে রেখেছে। আমি গেটের কাছে আসতেই সে লিস্টে আমার নামের পাশে একটা টিক চিহ্ন দিল। বলল, আপনি সম্ভবত টোকিও থেকে এসেছেন, না? হুম, বললাম আমি। আমি ওখানে একবার গিয়েছিলাম। টোকিও জায়গাটা অসাধারণ, ভালো শূকরের মাংস পাওয়া যায়। তাই নাকি? টোকিওর বেশিরভাগ খাবারই আমার খুব একটা ভালো লাগেনি, কিন্তু শূকরের মাংসটা অনেক মজা ছিল। আমার মনে হয় ওখানকার ফার্মগুলোতে শূকরকে একটু স্পেশালভাবে বড় করে, তাই না? আমি বললাম, ঠিক বলতে পারি না। টোকিওতে যে শূকরের মাংস খুব মজার এটাও প্রথমে শুনলাম আমি। কবেকার কথা? আপনি কবে টোকিও গিয়েছিলেন একটু শুনি। দাঁড়ান, একটু মনে করি। সে মাথা চুলকে বলল, রাজপ্রাসাদে তখন বিয়ে হচ্ছিল। রাজপুত্রের যে বছর বিয়ে হয়েছিল তখনই বোধহয়। হ্যাঁ হ্যাঁ, তখনই। আমার ছেলে তখন টোকিও থাকতো। আমাকে লিখেছিল একবার এসে ঘুরে যেতে। মনে হয় সালটা 1959 হবে। ও, তাহলে হয়তো ওই সময় টোকিওতে ভালো পর্ক পাওয়া যেত। আমি বললাম, এখন পাওয়া যায় না? আমি খোঁজ নেব, পরের বার যখন আসবো তখন আপনাকে জানাবো। কথাটা বলে হাঁটতে শুরু করলাম। রাস্তার ওপর কুয়াশা ভেসেছিল, কিন্তু বাতাস সেগুলোকে ভাসিয়ে দূরের পাহাড়ের দিকে নিয়ে গেল। আমি কিছু দূর হেঁটে গিয়ে একটা জায়গায় দাঁড়ালাম। তারপর মাথা ঘুরিয়ে পেছনে তাকালাম।
কোনো কারণ ছাড়াই আমার বুক থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। মনে হচ্ছিল আমি অন্য কোনো গ্রহে এসে পড়েছি, যেখানে মধ্যাকর্ষণ ভিন্ন। জি এর মান 9.81 নয় সেখানে। 4:30টায় ডর্মে ফিরে পোশাক বদলে বেরিয়ে পড়লাম চাকরিতে। সিনজুকুর রেকর্ডের দোকানে পৌঁছাতে পৌঁছাতে 6টা বেজে গেল। সেখানে 4 ঘন্টা বসে থেকে কিছু রেকর্ড বিক্রি করলাম। পুরো সময়টায় আমি মানুষগুলোকে দেখতে লাগলাম এবং একটা পর্যায়ে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছালাম যে তারা সবাই কম বেশি অসুস্থ। আমার পাশের দোকানে ঘুম ঘুম চোখে একটা মধ্যবয়স্ক লোক সেক্স টয় বিক্রি করছে। আমি কখনো ভাবিনি এসব জিনিস কেউ কিনেও থাকে, কিন্তু লোকটার ব্যবসা দেখে মনে হয় বেশ ভালোই চলে ব্যবসা। সন্ধ্যা থেকে দোকানটায় বিভিন্ন বয়সের নারী পুরুষের ভিড় লেগেছিল। গলির মাথায় এক মাতাল ছাত্রকে দেখলাম, বমি করে রাস্তা ভাসাচ্ছে। একদল হিপ্পি রাস্তায় কী কারণে যেন নাচতে শুরু করে দিয়েছে। গোলাপি রঙের লিপস্টিক দেওয়া এক মেয়ে, খুব বেশি হলে জুনিয়র হাই স্কুলে পড়ে, এসে আমাকে বলল রোলিং স্টোনসের জাম্পিং জ্যাক ফ্ল্যাশ বাজাতে পারবে কি না। আমি কিছু বের করে তার জন্য বাজালাম। সে মিউজিকের বিটে কোমর দুলিয়ে দোকানের মধ্যে নাচতে শুরু করলো। নাচ শেষ করে আমার কাছে সিগারেট চাইলো। আমি তাকে ম্যানেজারের জন্য আলাদা করে রেখে সিগারেট একটা একটা করে দিয়ে গেলাম। তৃপ্তির সঙ্গে ধোয়া চাড়ল সে। দোকান থেকে সে বেরিয়ে গেল। বাকি সিগারেটগুলো আমি রেখে দিলাম ম্যানেজারের জন্য। যাওয়ার আগে একটা ধন্যবাদ পর্যন্ত গিয়ে দিল না মেয়েটা। মিনিট 15 পর পর সাইরেন বাজতে বাজতে একটা করে অ্যাম্বুলেন্স, না হয় পুলিশের গাড়ি চলে গেল। হিপ্পির কী কারণে যে নিজেদের মধ্যে মারামারি শুরু করলো সেটাও জানি না। রাস্তার পাশে টেলিফোন বুথে একটা সুন্দরী মেয়ে কথা বলছিল। 3 জন মধ্যবয়স্ক চাকরিজীবী মাতাল হাঁটতে হাঁটতে মেয়েটাকে দেখে বলল, সেই রকম বাছা। যত এসব দেখতে লাগলাম আমার মাথা ততই গুলিয়ে উঠল। নাউকোদের স্যানিটোরিয়াম থেকে সেগুলোর সঙ্গে মানিয়ে নিতে খুবই বেশ কষ্ট হচ্ছিল আমাদের। আমার তবুও কিছু করা ছিল না, এটার সঙ্গে অভ্যস্ত হতে হবে আমার। ম্যানেজার ডিনার শেষ করে এসে আমাকে বলল, জানো ওয়াতানাবে কি হয়েছে? কি জিজ্ঞেস করলাম আমি। শেষ পর্যন্ত বুটিকের ওই মেয়েটাকে সাইজ করতে পেরেছি। গত পরশু ডাইরেক্ট অ্যাকশন হয়ে গেছে। পাশের বুটিক শপে কাজ করা একটা মেয়ের উপর ম্যানেজারের নজর ছিল। অনেক দিন থেকে প্রায় সে দোকান থেকে রেকর্ড নিয়ে মেয়েটাকে উপহার দিত। ভালো তো, আমি খুব একটা আগ্রহ দেখালাম না, কিন্তু ম্যানেজারের আমাকে পুরো কাহিনীর প্রতিটা খুঁটিনাটি বলেই ছাড়লো। তুমি যদি কোনো মালকে বিছানায় নিতে চাও তাহলে তোমাকে যা করতে হবে সেটা আমার থেকে শিখতে পারো। আমি মোটামুটি এই ব্যাপারে পিএইচডি করে ফেলেছি। তৃপ্তির সুরে সে আমাকে বলল, প্রথমে তুমি তাকে কিছু গিফট দেবে, তারপর তাকে ইচ্ছা মতো মদ গেলাবে, সে মাতাল হয়ে যাবে, তারপর এই মাতালটাকে বিছানায় নিয়ে মন মতো যা ইচ্ছা তাই করো। খুবই সোজা, বুঝতে পেরেছ? মজার মধ্যে জট পাকিয়ে গেল। কোনো রকম আমি ম্যানেজারটাকে কাটিয়ে কমিউটার ট্রেনে চাপলাম। তাকে একেবারেই বিরক্ত লাগছিল আমার ওই সময়টা। ডর্মে ফেরত এসে লাইট অফ করে টান টান হয়ে বিছানার উপর শুয়ে পড়লাম। মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে নাউকো হামাগুড়ি দিয়ে আমার কাছে চলে আসবে। তো আপনারা শুনছিলেন নরওয়েজিয়ান উডের ষষ্ঠ পর্বের তৃতীয় অংশ এবং শেষ অংশ ষষ্ঠ পর্বের। তো কেমন লাগছে আজকের পর্বটা অবশ্যই জানাবেন। এবং আপনাদের কিন্তু বারবার আমি বলি যে কমেন্ট করেন, আপনাদের কমেন্ট কিন্তু আমাকে ইন্সপায়ার করে এবং আমার ভুল শুধরানোর জন্য অনেক হেল্পফুল। আপনাদের কোন কোন জায়গায় একটু শুনতে অসুবিধা হচ্ছে বা আপনারা চান যে এই জায়গায় ইমপ্রুভমেন্ট হওয়া খুব নেসেসারিলি দরকার, সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আরেকটা জিনিস, আপনারা শেয়ার করেন না কেন? শেয়ার করবেন ভাই। আমি প্রিটি শিওর যে আপনাদের বহুত বন্ধুবান্ধব আছে যারা হচ্ছে এরকম বই পড়তে ইচ্ছুক। তো ডোন্ট বি সেলফিশ, ঠিক আছে? সবার সঙ্গে শেয়ার করে হচ্ছে জিনিসগুলো শুনেন। তো আর হচ্ছে এই অবশ্যই কিন্তু যারা সাবস্ক্রাইব করে নাই, নতুন ভিউয়ার বা চ্যানেল আছে তারা করে রাখেন, এবং আমার যারা লয়াল সাবস্ক্রাইবার তাদেরকে অনেক ধন্যবাদ এবং ভিউয়ার। তো আমাদের কিন্তু অনেক নতুন আসতে যাচ্ছে পরবর্তীতে এই উপন্যাসটা শেষ হওয়ার পর, এবং আমি সিদ্ধান্ত নিয়েছি যে থাক না, এই উপন্যাসটা চলতে চলতে অন্য কোনো কিছু আমি দিব না, একবারে কন্টিনিউয়াসলি নরওয়েজিয়ান উডের ভিডিওগুলাই আপলোড করতে থাকবো, এবং এটা শেষ হওয়ার পর তখন দেখা যাবে কোনটা দেওয়া যায়। এবং অবশ্যই একটা কথা বলে রাখি, আপনারা অনেক সময় অনেক কিছু সাজেশন করেন, তো সেটার ইন্টারনেট ফ্রি কপি উইদাউট এনি কস্ট যদি পাওয়া যায় শুধুমাত্র তখনই হচ্ছে আমার দ্বারা এটা সম্ভব। কিন্তু
অনেকগুলো আছে যেটা হচ্ছে কিনতে হবে বাইরে খুঁজে, সেটা আপাতত আমার পক্ষে সম্ভব না, সেই জন্য আমি অত্যন্ত দুঃখিত। তবে আমি আশা দিয়ে রাখতে পারি অন্তত সময়টা অনেক বেশি হইলেও আপনারা আমার কাছ থেকেই পাবেন, 1.5 বছরের মধ্যেই পেয়ে যাবেন, যেগুলো হচ্ছে আপনাদের যে মানে মনে করেন যে ইন্টারনেট কোনো কপি নাই, ফ্রি ইন্টারনেট পিডিএফ নাই, সেটা এরকম যদি বাজার থেকে কিনা হয় তো 1.5 বছরের মধ্যে সেগুলো অবভিয়াসলি পেয়ে যাবেন, কোনো সন্দেহ নেই, এটা আশা রাখতে পারি। তবে একটু অনেক বেশি একটা সময় আমি জানি, তবে এটা একটু ওয়েট করলে আপনাদেরই সুবিধা। তো এটাই, আর কিছু বলার নেই আমার। সবাই সাথেই থাকুন, আমাদের সাপোর্ট করে যান, আপনাদের অনেক কিছুই উপহার দিব আমরা। আজকের জন্য সবাইকে ধন্যবাদ এবং খোদা হাফেজ।